প্রচণ্ড ঝড় বৃষ্টির মাঝে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় মেঘ নিজের সমস্ত যান প্রাণ দিয়ে দৌড়ে যাচ্ছে। ভয়ে এবং ঠান্ডায় মেঘের শরীর অবশ হয়ে আসছে। কিছু দূর যেতে একটা শক্ত বলিষ্ঠ বুকের সঙ্গে ধাক্কা লাগে তার। ধাক্কার তাল সামলাতে না পেরে মেঘ পড়ে যেতে নিলে সামনে থেকে শক্ত দুটো হাত মেঘকে নিজের বুকের সঙ্গে চেপে ধরে। মেঘ আধ খোলা চোখে লোকটার চেহারা দেখতে দেখতে জ্ঞান হারায়। লোকটা মেঘকে নিজের বুকের সঙ্গে চেপে ধরে সামনে তাকায়। স্বাভাবিক থেকে প্রায় 5 ফুট লম্বা, অর্থাৎ 9 ফুটের মতো একটা ভয়ানক ক্রিয়েচার। দেখতেও কেমন অদ্ভুত, বৃষ্টিতে ভিজছে, মাথাটা কাত করে রেখেছে, গালগুলো বড় বড়, কি ভয়ানক দেখতে। তাড়া করছিল মেঘকে। লোকটা নিজের চশমা খুলে সামনে তাকায়, আর ওই ভয়ানক ক্রিয়েচারটা সেখান থেকে চলে যায়। এর মাঝে লোকটার পাশে এসে তার গার্ডরা দাঁড়ায়। বস, গাড়িতে উঠুন। ক্ষমা করবেন, বৃষ্টির জন্য দেরি হয়ে গেল। সমস্যা নেই, আমাদের জঙ্গলের মাঝে ফার্ম হাউসটায় চলো। জি বস। এখন? আর এই মেয়েটাকে? এত প্রশ্ন কেন করো? যা বলেছি তাই করো। লোকটা আর কিছু বলতে পারে না, কারণ তার সামনে যে দাঁড়িয়ে সে আর কেউ নয়, আমান খান। এ শহরের একজন মাফিয়া, গ্যাংস্টার, বিজনেসম্যান বলতে গেলে সবকিছু। কালো পোশাকে ফর্সা লম্বা লোকটাকে কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। লম্বা সিল্কি চুল দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আমানের বাহুর মাঝে মেঘকে বাচ্চা দেখা যাচ্ছে। আমান মেঘের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মেঘের থেকে সে একটা ঘ্রাণ পাচ্ছে। আমান নিজেকে একটু নিচু করে নেয়, মেঘের ঘাড়ের নাক ডোবায়। অ্যামেজিং। ফাহাদ, মানে সে হচ্ছে আমানের গার্ড। জি স্যার। মেয়েটার ডিটেলস খুঁজে বের করো, আর এই সন্ধ্যা মুহূর্তে এখানে কি করছিল সব খুঁজে বের করো। ঠিক আছে স্যার। কিছুক্ষণের মাঝে গাড়ি গিয়ে পৌঁছায় আমানের ফার্ম হাউসে। বাড়িটা একটা নির্জন জায়গায়, জঙ্গলের মাঝে, চারিদিকে গাছগাছালিতে ঘেরা। রাতের বেলায় ভীষণ ভয়ানক, তবে দিনের বেলায় অসম্ভব সুন্দর দেখতে জায়গাটা। আমার মেঘকে 5 কোলে তুলে তার রুমে এনে বিছানায় শুয়ে দেয়। বৃষ্টির পানিতে মেঘের শরীর ভিজে গেছে। ওর স্কুল ড্রেস ওর গায়ের সঙ্গে মিশে আছে। মেঘের শরীরের ভাঁজগুলো সব দেখা যাচ্ছে। আমার মেঘের দিকে ঝুঁকে যায়, মেঘের ঠোঁটে চুমু খায়। মেঘ কেঁপে ওঠে। তোমার জন্য এতগুলো বছর অপেক্ষা করেছি, কোথায় ছিলে? এভাবে আমার জীবনে আসবে আমি কল্পনাও করতে পারিনি। হঠাৎ করে এই রুমটা অন্ধকার হয়ে যায়। আমান মেঘকে জড়িয়ে ধরে। আমান তার আশেপাশে ডার্ক এনার্জি অনুভব করতে পারছে। আমার নিজের পকেট থেকে একটা ছোট্ট লাঠি বের করে, যেটা বাড়ি মারার সঙ্গে সঙ্গে অনেক লম্বা হয়ে যায় এবং পুরো ঘর আলোকিত হয়ে যায়। আশেপাশে আমরা কিছু ছোট ছোট ডিমন দেখতে পাই। আমান একবার জাদুতে সবগুলো ধ্বংস হয়ে যায়। আমান মেঘের চারদিকে এবং এই পুরো বাড়ির চারদিকে ম্যাজিক করে। এর ফলে পুরো বাড়িতে ডিমনদের আসার পথ বন্ধ হয়ে যায়। আমানের চোখ রাগে লাল হয়ে যায়। ওদের এত সাহস, আমার উপস্থিতি টের পেয়েও ওরা ওর ক্ষতি করতে চায়। আমান তার বাড়িতে থাকা মেয়েদের ভেতরে একজনকে ডেকে বলে মেঘের ড্রেস পাল্টে দিতে। আমানও নিজের জামা পাল্টে সোজা অফিস রুমে চলে যায়। সেখানে কিছুক্ষণের মাঝে ফাহাদ আসে। স্যার, আপনি যা বলেছিলেন সব রেডি, দাও। ফাহাদ আমানকে ফাইল পেশ করে। আমান ফাইলটা খুলে, জান্নাতুল মেঘ মা বাবার একমাত্র মেয়ে, তবে মা বাবা এখন এ দুনিয়ায় নেই, একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। মেঘের দেখাশোনা করে ওর মামা মামি। মামা অনেক ভালো হলেও মামির মেঘকে পছন্দ নয়, তবে ওদের মামির কখনো সন্তান হবে না, এই জন্য মেঘকে তিনি তাড়ায় না। মেঘ ক্লাস 10-এ পড়ুয়া একজন ছাত্রী, পড়াশোনায় অনেক ভালো, তাই মামা চায় মেঘ ডাক্তার হোক। শীত পড়েছে, দিন হয়েছে ছুটি। স্কুল ছুটি হওয়ার পর কোচিং করে বাসায় ফেরার সময় মেঘ শর্ট রাস্তা ধরতে গিয়ে গলিতে ঢুকে পড়ে। তবে হঠাৎ শুরু হয় বৃষ্টি। মেঘ দেখতে পায় একজন মহিলা, যে কিনা বৃষ্টিতে ভিজছে। মেঘের মায়া হয়। সে মহিলার কাছে গিয়ে বলে, দাদু, আপনার কিছু লাগবে? তবে মহিলা ভীষণ অদ্ভুত, কোনো কথা বলেন না। মেঘ খেয়াল করে মহিলার পা কেমন করে হাঁটছে। কিছু দূর যেতে মহিলা অনেক লম্বা হয়ে যায়। মেঘের চোখে একটা অস্বাভাবিক মানুষের পরিণত হয় এবং
এবং মেঘের উপর হামলা করে। মেঘ হাতে থাকা ব্যাগ মহিলার দিকে ছুঁড়ে মারে এবং দৌড় দেয়। কিছু দূর যেতে যেতে পরিবেশ আরো অন্ধকার হতে থাকে, আর দৌড়াতে দৌড়াতে মেঘ ধাক্কা খায় আমানের সঙ্গে। মেঘের বাড়িতে মেঘের মামা মানে জাহিদ হাসান পাগলের মতো মেঘকে খুঁজছেন। রাত এখন 10টা, বাড়িতে ফিরেছেন তিনি। হাত পা তার অবশ হয়ে যাচ্ছে। সুলতানা, আমি পেলাম না, মেঘকে পেলাম না, কি করব আমি? আমার মেয়েটা কোথায় সুলতানা? জাহিদ হাসানের স্ত্রী হলেন সুলতানা, উনি মেঘের মামি। যদিও মেঘকে নিজের মেয়ে বলে তিনি কখনো মানতে পারেননি, কিন্তু আজ স্কুল থেকে মেয়েটা ফেরেনি, তারও কষ্ট হচ্ছে। তবে কি করা যাবে এখন? পুলিশে কমপ্লেন করা হয়েছে। রাত 11টা। টিপ টিপ চোখ খুলে তাকায় মেঘ। মাথাটা কিরকম ভারী হয়ে আসছে তার। মেঘ বিছানায় হাতের ভর দিয়ে ওঠার চেষ্টা করে, তো আবার শুয়ে পড়ে। চোখ খুলে তাকায় মেঘ। এটা একেবারে অচেনা জায়গা। মেঘের কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা মনে পড়ে যায়। মেঘ ভাবে সে কি মরে গেছে। মেঘ এক লাফে উঠে বসে। তখনই রুমের দরজা ঠেলে আমান ভিতরে আসে। মেঘ তখন খেয়াল করেনি, তবে এখন পুরো আলোতে মেঘ বুঝতে পারে লোকটা অতিরিক্ত ফর্সা, অসম্ভব সুন্দর। উচ্চতা প্রায় 6 ফিট। তার উপরে পড়ে আছে কালো পোশাক। ওকে এত সুন্দর দেখাচ্ছে। আমান মেঘের সামনে এসে বসে। কে আপনি? তোমার সব থেকে কাছের মানুষ। দেখুন, আমার মামা আমাকে খুঁজছে, দয়া করে আমাকে বাড়িতে দিয়ে আসুন। আমার মেঘের কথায় গভীর কণ্ঠে হাসে। মেঘের ভয়ে গায়ের পশম দাঁড়িয়ে ওঠে। দেখুন, আমাকে দিয়ে আসুন প্লিজ, আমার ভয় করছে। মেঘ পেছনে থাকে। আমার মেঘের হাত ধরে টেনে নিজের উপর নিয়ে আসে। মেঘ ভয় কাঁপছে। জান, তুমি আমার এখান থেকে পালানো সম্ভব নয়। তুমি পারবে না। এখান থেকে পালানোর চেষ্টা করলে ওরা তোমাকে মেরে ফেলবে। কারা? যার থেকে তোমাকে আমি বাঁচিয়ে আনলাম। মেঘের এই ভয়ানক ক্রিয়াচারের কথা মনে পড়ে যায়। মেঘ আমানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আমাকে বাঁচান প্লিজ। আমার মেঘের হাত ধরে উঁচু করে নিজের মুখোমুখি করে মেঘের ঠোঁট আঁকড়ে ধরে। মেঘ ঘটনা জানলে মেঘ প্রথম কিছু না বুঝলেও পরে নিজেকে ছাড়াতে চায়। কিন্তু মেঘ যত ছাড়াতে চাইছে নিজেকে আমান তত মেঘকে আঁকড়ে ধরছে। মেঘ কিছুক্ষণ পর আমার মেঘকে ছেড়ে দেয়। মেঘ ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। আমার মেঘের ঠোঁটে বৃদ্ধ আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে, আমার শুধু আমার রক্তিম চন্দ্রপুকুর প্রিয়তমা। মেঘ আমানকে নিজের থেকে ছাড়াতে চায়। নিজের ছোট ছোট হাত দিয়ে আমানের বুকে হাত দিয়ে ধাক্কা দেয়। এতে আমান মেঘের সাথে সরে না, কিন্তু প্রচন্ড রাগ হয় তার। ছাড়ুন আমাকে। ছাড়বো না। ছাড়ুন, বাড়ি যাব আমি। যেতে পারবে না। আমান চিৎকার করে ওঠে। আমানের চিৎকার শুনে মেঘ কেঁপে ওঠে। আমি তোমার অতীত ছিলাম, আমি তোমার বর্তমান এবং আমি তোমার ভবিষ্যৎ। পারবে না তুমি যেতে। আমার থেকে দূরে যেতে পারবে না। ছাড়ুন আমাকে প্লিজ। আমার প্রচন্ড রেগে মেঘকে এক টানে নিজের নিচে ফেলে দেয়। মেঘ নিজের ছড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আমার ছাড়ছে না। আমার এক টানে মেঘের গায়ে জড়ানো শার্টটা খুলে ফেলে। মেঘ নিজেকে ঢাকার আপ্রাণ চেষ্টা করছে। লাভ নেই, কোনো লাভ নেই। আমার থেকে দূরে যেতে পারবে না তুমি। আমার মেঘের জামাটা দিয়ে মেঘকে বিছানার সঙ্গে বেঁধে দেয়। আমানের নেশা ধরেছে। সে মেঘের শরীরে নিজের ছাপ ফেলতে ব্যস্ত। মেঘ সহ্য করতে না পেরে চিৎকার করছে। আমাদের প্রতিটি কামড়ে দুটো সরু সরু দাঁত মেঘের শরীরে গেঁথে যাচ্ছে। মেঘের চিৎকার ভেসে আসছে পুরো রুম থেকে। আমার মেঘের ঘাড়ের কাছে চলে আসছে। মেঘের ঘাড়ে নিজের সরু দাঁত বসিয়ে দিতে মেঘ জোরে চিৎকার করে ওঠে, আর এই চিৎকারের সাথে সে জ্ঞান হারায়। আমান মেঘের ঘাড়ে নিজের দাঁতের ছাপের থেকে রক্ত বের হচ্ছে। আমান সেখানে হাত দিয়ে রক্ত মুছে দেয়। আমার ছাপ বসিয়ে দিলাম জান তোমার উপর। এবার কেউ তোমার কাছে আসতে পারবে না জান। আমান দেখে মেঘের শরীরে তার ছাপগুলো কি সুন্দর দেখাচ্ছে। আমানের ভীষণ শান্তি হচ্ছে এটা দেখে। কতগুলো বছর অপেক্ষা করালে আমাকে। আমান মেঘের হাত খুলে আবার ওকে শার্ট পরিয়ে দেয় এবং বিছানা থেকে উঠে ব্যালকনিতে চলে আসে। সিগারেট ধরায়। সেই ধোঁয়া ছড়িয়ে পড়েছে চারিদিকে। শীতের দিনে প্রিয়তমার সাথে সিগারেট
অসম্ভব সুন্দর কম্বিনেশন। আমান খানের অন্ধকার রাজ্যে তোমাকে স্বাগতম জান। ফাহাদ তার রুমে বসে বসে ভাবছে, স্যার তার সোলমেট খুঁজে পেয়েছে, কিন্তু মেয়েটা তো ছোট, ওর পক্ষে আমানকে সামলানো কি সম্ভব হবে? সেই লম্বা চওড়া মহিলা যাকে দেখে মেঘ ভয়ে আমানের বুকে জ্ঞান হারায়, আমরা তাকে দেখতে পাই চেয়ারে বসা, তার বিপরীতে আমান বসা। তবে তখন মেঘের কাছে ঠিক যেমন ভয়ঙ্কর লাগছিল ওই মহিলাকে, অত ভয়ঙ্কর লাগছে না, বরং এই বৃদ্ধ মহিলাকে দেখাচ্ছে অসম্ভব সুন্দর এবং তার উচ্চতা স্বাভাবিক। দাদি, তুমি মেঘকে ভয় দেখিয়েছো। ওহ, মেঘ যে কোন বিষয়কে অনেক বড় করে দেখে। তখন আমি ওকে ভয় দিয়ে তোর কাছে পাঠাতে চাইছিলাম ঠিকই, কিন্তু ও আমাকে বড় করে দেখছিল, তাই একটু বেশি ভয় পেয়ে গেছে। এর মানে এর মানে হলো মেঘ তার চারপাশে যে সমস্ত মনস্টার দেখতে পায়, নিজের চোখে সেগুলোকে ও স্বাভাবিকের তুলনায় অনেক বড় করে দেখতে পায়, যেটা ওকে আরো পাইয়ে দেয়। এর থেকে ছুটি পাওয়ার উপায় কি? আছে, উপায় আছে। ওর সঙ্গে তোকে ইন্টিমেট করতে হবে। সে ইজ এ লিটল কিড। মিসেস লিসা খান মৃদু হাসেন। ওর 16 বছর বয়স হয়ে গেলে ওর সঙ্গে তুই সম্পর্কে জড়ালে কিছু হবে না। মেঘের চারদিকে বিপদ। মেঘের নিজের কোনো শক্তি নেই, কিন্তু তোদের প্রথম বাচ্চা যখন ওর পেটে আসবে, তখন ওর বাচ্চার যে সেটা শক্তি পাবে মেঘ, এবং তোর প্রথম বাচ্চা হবে তোর রাজ্যের দ্বিতীয় রাজা। তাই ওকে বিয়ে করে নেওয়াটাই উত্তম। কিন্তু দাদি, তুমি ওকে কাল অনেক বেশি ভয় দিয়ে ফেলেছ। আমার থেকে বেশি তোর বউ তোকে ভয় পায়। গিয়ে দেখ, তুই কি ভাবিস কিছু জানি না আমি? দাদি প্লিজ। মিসেস লিসা হাসেন। যা, একা একা মেয়েটা ভয় পাবে। কাল যখন আমি মেঘকে দেখেছিলাম, তখন আমি চেয়েছিলাম ওকে একটু পরীক্ষা করতে, তাই বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম। আমাকে সঠিক প্রমাণ করে মেয়েটা আমার মাথায় ছাতা ধরে। তবে সমস্যা হলো, ওকে ভয় দিতে গিয়েছিলাম যে ও দৌড়ে সামনে তোকে পায়, কিন্তু ও যে সব ভয় পাওয়া জিনিসকে এই রকম বড় করে দেখে এটা জানতাম না। আমি দেখছি কি করা যায়। ও মেঘের মামা মামিকে যত দ্রুত সম্ভব বুঝিয়ে বলবি, ওরা চিন্তা করছে, ঠিক আছে? ফার্ম হাউসে মেঘ চোখ খুলে নিজেকে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়। গায়ে প্রচুর ব্যথা করছে। মেঘ ধীরে উঠে বসে। মেঘ ভীষণ ভয় পাচ্ছে। আমি বাড়ি যাব না, এখানে আর থাকা যাবে না। মেঘ বিছানায় উঠে বসে। ধীর পায়ে বিছানা থেকে নেমে নিচে চলে আসে। এ বাড়িতে তেমন কাউকে দেখা যাচ্ছে না। মেঘ নিচে নেমে সোজা মেন গেটে চলে আসে। গেট খোলার সঙ্গে সঙ্গে মেঘ দেখতে পায় বাড়ি থেকে কিছু দূরে পুরো বাড়িটাকে ঘিরে শত শত ডিমান দাঁড়িয়ে আছে। মেঘ শুরু একবার জাদুর গণ্ডি পার হলেই ওকে সবাই ধরে বসবে। মেঘ সেটা দেখে এক চিৎকার দিয়ে ওঠে। চিৎকার করেই মেঘ জ্ঞান হারায়। তবে মেঘকে মাটিতে পড়তে দেয় না আমান। এর আগে শক্ত হাতে জড়িয়ে ধরে নিজের সঙ্গে। পালাতে কেন চাইছো? পালাতে চাইলেই তো আর পালানো যায় না। এত কষ্ট কেন করো জান? আমার থেকে তুমি পালাতে পারবে না। আমান সামনে তাকায়। তার দাদি দাঁড়িয়ে আছে গেটে। দাদি, ভেতরে চলো। এই ক্রিয়েচারগুলোর কিছু ব্যবস্থা করা প্রয়োজন। মিসেস লিসা বেগম হাতের ইশারায় একটা ম্যাজিক করে, যার ফলে ওখানে সব বিমানগুলো জ্বলে যায়। কিছুক্ষণের মাঝে দিন শুরু হয়। মিসেস লিসা বেগম দরজা লাগিয়ে আমানকে নিয়ে ভেতরে আসে। ওকে শুইয়ে দিয়ে আয়। দিনের আলোতে কেন সমস্যা হওয়ার কথা নয়? দাদি, ওর জ্বর এসেছে। জ্বর এসেছে। কাল ওকে এত ভয় দেওয়া উচিত হয়নি, আমারই ভুল। কিন্তু তুমি তো বললে ও অনেক বড় বড় দেখে সবকিছু। কিন্তু দাদি, ও কি সবসময় এমন ডিমন দেখতে পেত? এটার থেকে কিভাবে মুক্তি পাবে সেই পথও বলেছি। ডক্টর ডাক ওকে ঔষধ দেয়, আর ও ছোট থেকে এসব ডিমন দেখতে পেত না। ও যখন তোর স্পর্শে এসেছে, তখনই ওর ভিতর এসব ডিমন দেখার শক্তি জাগ্রত হয়েছে। এটা বন্ডিং কানেকশন। আমার ভীষণ চিন্তা হচ্ছে। এত বছর পর ওকে খুঁজে পেয়েছিস, একটু কসরত করতেই হবে। আর ডেভিল কিং কি কখনো ভয় পায়? তুই তো রাজ্যের রাজা। এটাই তো সমস্যা দাদি। আমি জানি আমার ওর জন্য জীবনে এত সমস্যা। ও এইসব ডিমন দেখতে পায় আমার জন্য, কারণ ওর আমার সোলমেট। ভালোবাসলে তার রক্ষা করাও শিখে যাওয়া যায়। চিন্তা করিস না। আমার মেয়েকে নিয়ে রুমে এনে শুইয়ে দেয়। ডক্টর আসে কিছু পরে।
ডক্টর আসার পর মেঘকে দেখে ওষুধ দেয়। ওনাকে খাবার দেবেন কিং, না হলে ওনার শরীর আরো দুর্বল হয়ে যাবে। ঠিক আছে, ডক্টর প্রেসক্রিপশন দিয়ে চলে যায়। আমার মেঘের পাশে বসে মেঘের ছোট হাত দুটো নিজের মুঠোয় নিয়ে নেয়। আমানের একটা শক্তি আছে, সে মানুষের হাত ধরে বুঝতে পারে তার মাথায় কি চলছে। মেঘের হাত ধরে আমার বুঝতে পারে মেঘ স্বপ্ন দেখছে, আর সেটাও ওর দাদিকে। ওই যে ওর দাদি তার মেঘকে ভয় দিয়েছিল, সেটাই মেঘের দুঃস্বপ্ন হয়ে ফিরে এসেছে। মেঘ ভয়ে কাঁপছে এবং ঘুমের মাঝেই কান্না করছে। আমার মেঘকে ধাক্কা দেয়। হে জান, চোখ খোলো জান। মেঘ হঠাৎ করে চোখ খুলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। উনি মেরে ফেলবে আমাকে, বাঁচান আমাকে। ওখানে অনেকগুলো ডিমান্ড মেরে ফেলবে এবং আমাকে। সুস, কিছু হবে না, কিচ্ছু হবে না, শান্ত হও। মেঘ আমানকে জড়িয়ে নেয়, আরও নিজের কাছে নিয়ে নেয়। আমানও নিজের শক্ত বাহু ধরে মেঘকে জড়িয়ে নেয়। কিছু হবে না, শান্ত হও। মেঘ কিছুক্ষণ পর শান্ত হয়ে যায়। আমানের দিকে মাথা উঠিয়ে তাকায় মেঘ। কিছু হবে না। মেঘ আবারও আমানের বুকে মুখ লুকায়। ভয় করছে। বাইরে সকাল হয়েছে, দিনের আলো ফুটেছে। সত্যি আমাকে ছেড়ে যাবেন না? যাব না, কোথাও যাব না। আমান মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। আমানের দাদি লিসা বেগম দরজা ঠেলে রুমে আসে। আমান, অফিস যাবে না দাদু? ওর খেয়াল কে রাখবে? আমি আছি, তুই যা। ও ভীষণ ভয় পাচ্ছে দাদি। এটা স্বাভাবিক, তুই চিন্তা করিস না। আশা করি তাই হোক। যা, অফিস যা। এই গল্পটা হলো 1000 বছর আগের, যখন ডেভিল কিং এর বিয়ে হয় একটা মানব কন্যার সঙ্গে। যদিও সে ছিল মানব কন্যা, তবুও তার ভিতর ছিল কিছু অদ্ভুত শক্তি। ডেভিল কিংডমের কিছু নিয়ম ছিল, যেখানে উল্লেখ ছিল ডেভিল কখনো কোনো মানুষের সঙ্গে বিবাহে জড়াতে পারবে না। সেখানে কি না স্বয়ং ডেভিল কিং একটা মানব কন্যাকে বিয়ে করে রাজ্যে নিয়ে আসে। তবে ওদের ভেতর ভালোবাসা থাকলেও এই ভালোবাসার পরিণামস্বরূপ আমানকে পেত হয় কঠিন শাস্তি। এখানে মেঘকে মেরে ফেলার আদেশ আসে। তখন আমানের দাদি মেঘের আত্মাকে পুনরায় জন্ম নেওয়ার জন্য পাঠিয়ে দেয়। আর সেই থেকে আমান এখনো পর্যন্ত মেঘের জন্য অপেক্ষা করেছে। সেই দিনে মেঘকে ভালোবাসার শাস্তির কারণে আমান এতগুলো বছর ধরে অপেক্ষা করেছে তার জন্য। মেঘ আবার মানব কন্যা হয়ে জন্ম নেবে, তাই আমান পৃথিবীতে এসে নতুন করে নিজের আধিপত্য বিরাজ করে। আমান একজন রাজা হওয়ার সব দায়িত্ব ভালো করে পালন করে। এর জন্যই সে বরদান পায়। মেঘের পরের জন্ম ঘটার 16 বছরে আমান মেঘকে খুঁজে পাবে। যে কোনো ভাবে মেঘই আমানের কাছে যাবে। যা ছিল ভাগ্যে লেখা সব হয়েছে। আমানের কষ্টের আবাসন ঘটেছে। আমান এখন হয়তো একটু আলো দেখতে পাবে তার জীবনে। এত বছরের কষ্ট আমানকে কঠিন পাথর বানিয়ে দিয়েছে। আজ হয়তো সেই পাথরে নতুন ফুল ফুটবে। এই মুহূর্তে আমানের সামনে বসে আছে তার মামা মামি। সবকিছু শুনে সবাই স্তব্ধ হয়ে গেছে। মিসেস লিসা ক্ষমতা রাখে অতীত দেখানোর। সবটা তিনি মেঘের মামাকে দেখান। এটাও মেঘের আমানকে ভালোবাসার শাস্তি, যার ফলে মেঘের মা বাবা তার জন্মের সময় মারা যায়। মেঘের মামি নীরবতা ভেঙে বলে ওঠে, তাহলে ওদের বিয়েটা কবে হবে? আজই? কিন্তু আন্টি লিসা, এত দ্রুত? লিসা বেগম হাসেন, হ্যাঁ, অনেক দ্রুতই। কিন্তু আমার দাদুভাই যে যন্ত্রণা গত 1000 বছর ধরে ভোগ করছে, তার সামনে কিছুই না। কথাটা ঠিক বলেছেন। তাহলে আমরা চাই এখনই সবকিছু তৈরি করতে, ঠিক আছে? বিকেলে মেঘের ঘুম ভাঙে। অসুস্থ সে, এখন সে ভালো আছে। তবে ঘুম থেকে উঠে ভাত খেয়ে ওষুধ খেয়েছে। এখন ভালো আছে মেঘ, তবে ভালো থাকাটা বেশিক্ষণের জন্য নয়। হঠাৎ করে তাকে সাজানোর জন্য মানুষ এসেছে। মেঘ অবাক হয়ে তাকিয়ে আছে। তোমরা কারা? মা, কেমন আছিস? মামার কণ্ঠ শুনে মেঘ উঠে দাঁড়ায়। মামা। মেঘ তার মামাকে গিয়ে জড়িয়ে ধরে। মামা, আমি বাড়ি যাব। মারে, বিয়েটা করে নে। মানে? মেঘের মামার অদ্ভুত ক্ষমতা আছে। তিনি মেঘকে ছোট থেকে বাধ্য মেয়ের মতো মানুষ করেছে। মেঘকে যা বলে মেঘ তাই শোনে। এখনো মামার কথায় না বলতে পারেনি মেঘ, কিন্তু মেয়ে এসে মেঘকে সাজিয়ে দিয়ে যায়। সন্ধ্যাবেলায় মেঘ আর আমানের বিয়েটা হয়ে যায়।
বিয়ের পর মেঘের মামা মামি তাদের বাড়িতে চলে যায়। আমান ফার্ম হাউস থেকে মেঘকে নিয়ে তার ম্যানশনে চলে যাবে। একটা গাড়িতে আমান আর মেঘ বসে আছে। ওদের গাড়িটার উদ্দেশ্য হলো আমানের বাড়ি। মেঘকে বিয়ের সাজে পুতুলের মতো দেখাচ্ছে। সাদা গোলাপি রঙের একটা লেহেঙ্গা, তার উপরে গোল্ডের জুয়েলারি, হালকা মেকআপ কিন্তু মায়াবী। আমান বরাবরের মতোই কালো স্যুট পরে আছে। আমানের করা ম্যাজিকের কারণে মেঘ দেখতে পাচ্ছে না তার চারদিকে যেসব ডিমান্ডরা তার দিকে তাকিয়ে আছে। মেঘ নিচু হয়ে বসে আছে। আমান মেঘের হাতে হাত রাখে। মেঘ কেঁপে ওঠে। আমানের ওই চাহনি মেঘের ভেতরে উতল পাতাল হয়ে দিচ্ছে। আমানের কিছু বলার আগেই গাড়ি তাদের বাড়িতে প্রবেশ করে। আমান বেরিয়ে আসে মেঘের হাত ধরে। মেঘ সামনে তাকিয়ে আছে। আমান মেঘের কপালে চুমু খায়। মেঘ বেখেয়ালে তাকিয়েছিল সামনের দিকে। আমানের কিস পেয়ে একটু কেঁপে ওঠে। আমান একটু হাসে। চলো। আমান মেঘের হাতে হাত দিয়ে ভেতরে প্রবেশ করে। লিসা বেগম ওদের ওয়েলকাম করে। মেঘ একটু কমফোর্ট ফিল করে এবার। ফুলের সজ্জিত খাট, সব লাল গোলাপ। মেঘের ভীষণ পছন্দ লাল গোলাপ, তার উপর মোমবাতি, কি সুন্দর ঘ্রাণ। মেঘ বসে আছে। আমান রুমে নেই। মেঘের একটু নার্ভাস লাগছে। আমান রুমে এসে দেখে মেঘ বসে আছে, নিজের ভাবনায় বিলীন। যান, গোসল করে ফ্রেশ হয়ে আসো। মেঘ একটু কেঁপে ওঠে, তবে সে মাথা নাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে হালকা জামা পরে মেঘ বেরিয়ে দেখে আমান শুরু প্যান্ট পরে আয়নার সামনে নিজের চুল ড্রাই করছে। মেঘের হৃৎস্পন্দনের গতি বেড়ে যায়। আমানের বডি জিম করা, কি অসম্ভব সুদর্শন দেখাচ্ছে তাকে। ওর বুকের উপরে বিন্দু বিন্দু পানি জমে আছে। মেঘের গলা শুকিয়ে আসছে। আমান বুঝতে পারছে তার ভালোবাসা যে তার দিকে তাকিয়ে আছে। আমান হাতের ড্রয়ারটা রেখে মেঘের কাছে এগিয়ে আসে। মেঘ পেছনে পেছনে দেয়ালে ঠেকে যায়। আমান মেঘের গালে চুমু খায়। মেঘ চোখ বন্ধ করে নেয়। আমান মেঘকে কিছু না বলতে দিয়ে ওকে নিয়ে সোজা বিছানায় আসে। মেঘে শুয়ে নিজেও মেঘের উপরে চলে আসে। আর ইউ রেডি? মেঘ নীরব। নীরবতা সম্মতির লক্ষণ। আমান মেঘের ঠোঁট জোড়া দখল করে নেয়। মেঘ চোখ বন্ধ করে নেয়। আমানের শরীর যে উন্মুক্ত। মেঘ আমানের বুকে হাত রাখে। আমার চোখ বন্ধ করে নেয়। সে এক টানে মেঘের শরীরে থাকা জামাটা খুলে ফেলে। মেঘ লজ্জায় আমানকে জড়িয়ে ধরে। আমান মেঘের ঘাড়ে চুমু দেয়। মেঘের গলায় তার দাঁতের ছাপ বসে যায়। মেঘ চোখ বন্ধ করে আমানের বাহু আশ্রে ধরে। আমান মেঘের পুরো শরীরে নিজের ঠোঁটের ছোঁয়া দেওয়া শুরু করে। মেঘ প্রতিবারই কেঁপে উঠছে। প্রতিবারই মেঘের ভিতরে শিহরণ দিয়ে উঠছে। কিছুক্ষণের মাঝে পুরো রুম ভরে যায় আমান আর মেঘের মধুর শব্দে। মেঘের শরীর আমানকে নিতে নারাজ হলেও আমান কোনোভাবে মেঘকে মানিয়ে নেয়। অগোছালো এলোমেলো চুল, মুখে ঘামে ভরে আছে। মেঘ অগোছালোভাবেই শুয়ে আছে। আমান মেঘে ঠোঁটে চুমু খায়। মেঘকে উঠিয়ে ওয়াশরুমে নিয়ে আসে। ওকে গোসল করিয়ে দেয়। ভালোবাসি। মেঘ আধা খোলা চোখে আমানকে দেখে। এই পুরুষটাকে কি অসম্ভব সুন্দর দেখাচ্ছে। মেঘ চোখ বন্ধ করে নেয়। সময় পার হয়। মেঘকে যতটা সম্ভব নিজের কাছে কাছে রাখে আমান। কিছুদিন আগে ডক্টর জানিয়েছে মেঘ প্রেগনেন্ট। এখন আর আমানের কোনো ভয় নেই। মেঘও বাচ্চা পেটে আসার পর ডিমান্ডদের দেখতে ভয় পায় না। মেঘেরও ধীরে ধীরে সব কথা মনে পড়ে। মিসেস লিসা নতুন বাবু আসার খবর শুনে পার্টি দেয়। সবাই মিলে সুখে আছে। মেঘ সবটা মেনে নিয়েছে। এখন ওরা ভালো আছে। সব ডার্ক এনার্জিকে পার করে মেঘ হয়ে উঠেছে আমানের রানী। এক রক্তিম চন্দ্ররাত্রে জন্ম হয় মেঘ আর আমানের সন্তান। একটা ছেলে জন্ম দেয় মেঘ। নাম রাখা হয় আরাফ খান, আমানের পরবর্তী রাজা। মেঘ ছেলেকে কোলে নিয়ে শুয়ে আছে। আমান মেঘের কপালে চুমু খায়। আমান সকল মুশকিল আসান, তুমি আমার অর্ধাঙ্গিনী। মেঘ হাসে। এভাবেই ওদের গল্প শেষ হয়। তাহলে লামিয়া রহমান মেঘলার লিখিত রক্তিম চন্দ্রপুকুর গল্পের এখানেই সমাপ্তি হোক। যদি আমার গল্প ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।